শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এবং গোবিন্দ ঘোষের কাহিনী অবলম্বনে গঠিত আজকে আমাদের উপস্থাপনা গোপীনাথের মেলা। এই মেলাটি ভারতবর্ষে একমাত্র শ্রাদ্ধের মেলা অথবা চিরের মেলা নামে প্রসিদ্ধ। পৌরাণিক কাহিনী অবলম্বনে গঠিত এই মেলার বিস্তারিত রইল ভিডিওতে। স্বয়ং ভগবান করেন ভক্তের শ্রাদ্ধ। এই মেলাতে এসে আপনার মন হয়ে যাবে মুগ্ধ। চলে এসেছি আজকে অগ্রদীপ ধামের গোপীনাথ মেলায়। কিভাবে আসবেন, এই মেলার কি কি বিশেষত্ব, সবটাই তুলে ধরলাম আজকের ভিডিওতে। সাথে থাকুন, দেখতে থাকুন। উপচে পড়া ভিড় সামলে হাজার হাজার মানুষের সমাগমকে অতিক্রম করেই আমরা পৌঁছে গিয়েছিলাম অগ্রদীপ স্টেশনে। কিভাবে আসবেন গোপীনাথের মেলায় সেটি বলে দিই। যদি আপনি হাওড়া স্টেশন থেকে আসতে চান তাহলে আপনাকে হাওড়া কাটোয়া লোকালগামী লোকাল ট্রেন ধরতে হবে, নামতে হবে অগ্রদীপ স্টেশনে। অথবা যদি আপনি মনে করেন বেথুয়া হয়ে আসবেন তাহলে আপনাকে বেথুয়া থেকে টোটো ধরে আসতে হবে গোপীনাথের মেলাতে। আমরা দুজনে মোটর ভ্যান ধরে নিয়েছি, এখান থেকে ঘাট যাব। আমাদের ঘাটের ভাড়া প্রতি ব্যক্তি এখান থেকে নেওয়া হচ্ছে 10 টাকা করে। আপনি টোটোও পেয়ে যাবেন, যাতেই যাবেন 10 টাকা ভাড়া করবে প্রতি ব্যক্তি। ফুরফুরে রোদ আর মাঝে মাঝেই শীতল হাওয়ায় গা ভাসে আমরা এগিয়ে চলেছিলাম গঙ্গা নদীর ঘাটের উদ্দেশ্যে। বেশ কিছুটা যাওয়ার পরেই আমাদের চোখে পড়ল এই মেলার উদ্দেশ্যে রয়েছে একটি বড় ব্যানার। এটিকে একটি গেটও বলতে পারেন, অর্থাৎ এর পরেই রয়েছে গঙ্গা নদীর ঘাট। স্টেশন থেকে এসে আপনাকে এখানে নামিয়ে দেবে টোটো অথবা মোটর ভ্যান। এখান থেকে একটুখানি হাঁটা পথ গেলেই ভাগীরথীর ঘাট। ঘাট পেরিয়ে যন্ত্রচালিত নৌকার মাধ্যমে পৌঁছে যেতে হবে গোপীনাথের মেলাতে। চলুন আপনাদের নিয়ে যাই, কীভাবে যেতে হবে দেখাবো। এটি হলো ভাগীরথী নদীর ঘাট এবং তার গেট। এই গেট দিয়ে প্রবেশ করে আপনাকে যন্ত্রচালিত নৌকায় উঠতে হবে। যেতে যেতে আমাদের প্রতিবেশী উৎপলদার কালুদাকে পেয়ে গেছি। তোমরা কি মেলায় প্রতিবার আসো? আমরা প্রতিবারই আসি মেলায়, প্রতি বছর। প্রত্যেক বছর মেলায় আসে দাদারা। আমরা এবার ফার্স্ট টাইম আসছি, তো আমাদের কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে আর দাদাদের অভিজ্ঞতা দুটো শেয়ার করে আপনাদের সামনে সবটাই তুলে ধরবো। যন্ত্রচালিত নৌকার ভাড়া পড়েছিল জন প্রতি 5 টাকা। স্টেশন থেকে ঘাট পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 10 মিনিট মতো। তারপর আমরা যন্ত্রচালিত নৌকা পেরিয়ে পৌঁছে গেছি ভাগীরথীর এপারে। এখান থেকে 8 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব গোপীনাথের মেলাতে। চোখে পড়লো এরকম কিছু আখড়া, বেশ কিছু সাধু সন্ন্যাসীদের সমাবেশ রয়েছে। এই গেট পেরোলেই রয়েছে এরকম একটি চৌমাথার মোড়। কোনো দিকে না তাকিয়ে সোজা পথে হেঁটে যাবেন, সোজা রাস্তা এগিয়ে গেলেই পাবেন গোপীনাথের মন্দির। ঘাট পেরোলেই শুরু হয়ে যায় মেলা, তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। রয়েছে কাঠের দোকান, রয়েছে খেলনার দোকান, রয়েছে পান সুপারির দোকানও। উপচে পড়া ভিড় ঠেলে আজ পৌঁছে গেছি গোপীনাথের মেলাতে। ভাগীরথী গঙ্গার ঘাট থেকে সময় লাগলো এখানে আসতে 10 মিনিট মতো। এতটা ভিড়, সবাই আমরা হেঁটেই আসলাম। আর এই যে গোপীনাথের মেলা, এই মেলার 4 দিন, অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পর 4 দিন এই মেলা চলে। প্রথম দিন হচ্ছে চিড়ে মেলা, তারপরের দিন অন্ন, তারপরের দিন বারুণী, তারপরের দিন দোল উৎসব দিয়ে শেষ হয় এই মেলাটি। এবার আসি গোপীনাথ প্রসঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং গোবিন্দ ঘোষের কাহিনীতে। সন্ন্যাস নেওয়ার পর
পরিক্রমা চলাকালীন শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথেই সাক্ষাৎ হয়েছিল গোবিন্দ ঘোষ ঠাকুরের। নিজেকে সংসার ত্যাগী অভিহিত করে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ অবলম্বন করতে চেয়েছিলেন তিনি। অনেক কাকুতি মিনতির পর গোবিন্দ ঘোষকে সাথে নিয়েছিলেন মহাপ্রভু। একদিন আহারের পরে মুখশুদ্ধির জন্য কিছু একটা চেয়েছিলেন প্রভু। এমতো অবস্থায় গোবিন্দ ঘোষ কয়েকটি বাড়ি ঘুরে দুটি হরিতকি পেয়েছিলেন। তার মধ্যে একটি তিনি মহাপ্রভুকে দিয়েছিলেন, আর একটি নিজের কাছে রেখে দিয়েছিলেন। যদি প্রভু পরের দিন আবার চায় তখন তিনি সঙ্গে সঙ্গে সেটি বার করে তাকে দেবেন। পরের দিনও মহাপ্রভু মুখশুদ্ধির জন্য কিছু একটা চাইলেন। সেই অবস্থায় কোনো কিছু না ভেবেই গোবিন্দ ঘোষ তার সঞ্চয়ে রাখা হরিতকিটি বার করে মহাপ্রভুর কাছে দিয়েছিলেন। বিষয়টি দেখে মহাপ্রভু বলেছিলেন, গোবিন্দ, তুমি তো এখনো সঞ্চয় ত্যাগ করতে পারোনি, তাই তুমি আর আমাদের এই পথ অবলম্বন করতে পারবে না। তারপর থেকেই মহাপ্রভু প্রতিস্থাপিত অগ্রদ্বীপের গোপীনাথের সেবায়িত হিসেবেই রয়ে যান গোবিন্দ ঘোষ। একদা কোনো একদিন পাশের গ্রামে যাওয়ার জন্য গোবিন্দ ঘোষ তার পুত্রকে বলেছিলেন গোপীনাথের সেবা দিতে। পিতার কথা মতোই পুত্র গোপীনাথের সেবা দিতে রাজি হয়েছিলেন। ভগবানের কাছে অনেক কাকুতি মিনতির পরেই পুত্রের হাতের সেবা গ্রহণ করেছিলেন স্বয়ং গোপীনাথ। কিন্তু শর্ত ছিল, এই কথা যেন কেউ জানতে না পারে। যদি এই কথাটি কেউ জানতে পারে তাহলে তার তৎক্ষণাৎ মৃত্যু হবে। রীতিমতোই পিতা গোবিন্দ ঘোষ বাড়ি আসার পরেই সম্পূর্ণ ঘটনাটি পুত্র তার পিতাকে বলে দেয় এবং সেই মতোই পুত্রের মৃত্যু হয়। তখন গোবিন্দ ঘোষ বলেন যে, হে গোপীনাথ, আমার একটিমাত্র পুত্রকে তুমি কেড়ে নিলে, আমার মৃত্যুর পর তাহলে আমার শ্রাদ্ধ কে করবে? স্বয়ং গোপীনাথ তখন বলেন, তোর তো একটা পুত্র মারা গেছে, হাজার হাজার পুত্র যুগ যুগ ধরে তোর শ্রাদ্ধ করবে। তারপর থেকেই হয়ে চলে আসছে এই গোপীনাথের মেলা এবং গোবিন্দ ঘোষের শ্রাদ্ধের মেলা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের পাশে থাকুন। জয় জয় গোপীনাথ, হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন।